আসসালামু আলাইকুম। গুড মর্নিং, শুভ সকাল। আখি কেমন আছো? ভালো মিস, আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো? জি। আমাকে কি শুনতে পাচ্ছ? আখি আমাকে কি শুনতে পাচ্ছ? ইয়েস মিস। হ্যাঁ ওকে, দেখি বাকিরা এখনো জয়েন করেনি, করুক। এখন আমরা যেটা সম্পর্কে আলোচনা করব, আমরা গতদিন দশম অধ্যায়ে ধাতু সম্পর্কে আলোচনা করেছিলাম, ঠিক আছে? মনে আছে? ইয়েস মিস। হ্যাঁ, আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা ছিল ধাতু, ধাতুর ক্ষয় সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা কিছু নির্বাচিত ধাতু বলেছিলাম, সেই ধাতুগুলো কি কারণে ক্ষয় হয়, এটার কারণটা, লক্ষণ কি। আজকে আমরা যেটা বলবো তার প্রতিকার, কিভাবে আমরা ধাতুর ক্ষয় রোধ করতে পারি, ঠিক আছে? ধাতুর ক্ষয় রোধ করতে পারি কিভাবে সেটা আমরা জানবো। আমরা গত ক্লাসে যেগুলো পড়েছিলাম সেগুলো ছিল যেমন গণিত গণিতকে অক্সাইডে রূপান্তর, ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর, সেটা দুইটা পদ্ধতি সম্পর্কে পড়েছিলাম। একটা ছিল তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণ, আর একটা ছিল কার্বন বিজারণ পদ্ধতি, ঠিক আছে? এরপরে ধাতুর বিশুদ্ধকরণ, যেমন ধাতুর বিশোধনটা সম্ভব হয় তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে, আমরা ধাতুর বিশোধন সম্পর্কে জেনেছিলাম। এরপরে কিছু নির্বাচিত সংকর ধাতু, মনে আছে নির্বাচিত সংকর ধাতুগুলোর কথা? নাফিস শুনতে পাচ্ছ আমাকে? আমরা কিছু নির্বাচিত সংকর ধাতু সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা নির্বাচিত সংকর ধাতু যেগুলো পড়েছিলাম সেগুলোর বিভিন্ন কারণ বা লক্ষণ জেনেছিলাম। এখন এই লক্ষণগুলোর গত ক্লাসে আমরা আলোচনা করেছি। আজকে যেটা আলোচনা করব সেটা হলো ক্ষয়রোধ, ধাতুর ক্ষয়রোধের উপায়। কি বললাম? ধাতুর ক্ষয় রোধের উপায়। এখন ধাতু ক্ষয় রোধের উপায় কিভাবে করা যায় দেখো। ধাতু বা সংকর ধাতু যদি বাতাসের অক্সিজেন বা পানির সংস্পর্শে না আসে সেক্ষেত্রে ধাতু ক্ষয়প্রাপ্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, ঠিক আছে? ধাতু বা সংকর ধাতু যদি বাতাসের অক্সিজেন বা পানির সংস্পর্শে না আসে সেক্ষেত্রে ধাতু ক্ষয়প্রাপ্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। যদি ধাতুটা অক্সিজেন বা পানির সংস্পর্শে আসে সেক্ষেত্রে ধাতুটা কি হবে? ক্ষয় প্রাপ্ত হবে। এখন বিভিন্ন ভাবে কিন্তু আমরা ধাতুর ক্ষয়টা রোধ করতে পারি। আমরা বিভিন্ন পদ্ধতিতে ধাতুর ক্ষয় রোধটা কি করতে পারি? রোধ করতে পারি। একে তো মানে আমরা রং করে, যেমন একদম নরমালি যে জিনিসটা করা হয়, আমরা কোনো একটা ধাতুর গায়ে যখন রং করি, পেইন্ট করা হবে, তখন সেই ধাতুটা কি হবে? বাতাস আর পানি, বাতাসের অক্সিজেন আর পানির সংস্পর্শে আসতে পারবে না। এছাড়া আরো দুটো পদ্ধতি রয়েছে, সেটা হলো ইলেকট্রোপ্লেটিং। কি বললাম? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? ইলেকট্রোপ্লেটিং একটা হলো আমরা বিভিন্ন ভাবে ধাতুর ক্ষয় রোধটা করতে পারি। সেই বিভিন্ন রকমের মধ্যে বলতে পারি যেমন রং করে, আমরা রং করে কিন্তু ধাতুর ক্ষয় রোধ করতে পারি। এছাড়া ইলেকট্রোপ্লেটিং এবং গ্যালভানাইজিং, এটা হলো, এটাও কিন্তু কি পেইন্টের মতোই, কিন্তু এটা ইলেকট্রোপ্লেটিং, হয়তো এটা ইলেকট্রনের মাধ্যমে মানে ইলেকট্রিক উপায়ে কিন্তু এই ইলেকট্রোপ্লেটিংটা করা হবে। এবং আরেকটি হলো গ্যালভানাইজিং। কি বললাম? গ্যালভানাইজিং এবং ইলেকট্রোপ্লেটিং এর মাধ্যমে কিন্তু ধাতুর ক্ষয় রোধ করা সম্ভব। যেমন আমরা বাড়িতে দেখি লোহার তৈরি, অর্থাৎ লোহা তো একটা ধাতু, ঠিক আছে, একটা ধাতব পদার্থ। লোহার তৈরি যে দরজা জানলাগুলো রয়েছে সেগুলোকে যদি রং করা হয় সেগুলো কি হতে পারে না? বাতাসের অক্সিজেন এবং পানির সংস্পর্শে আসতে পারে না। যেহেতু সে আসতে পারে না সেহেতু সে দীর্ঘদিন কি থাকবে? দীর্ঘদিন
সে ভালো থাকবে, অর্থাৎ এখানে কোনো মরিচা পড়ার সম্ভাবনা থাকবে না। সেই কারণেই কিন্তু দরজা জানলাগুলো কি করতে হয়, লোহার যে দরজা জানালাগুলো রয়েছে সেগুলোকে রং করার প্রয়োজন পড়ে, যাতে সেটা বাতাসের অক্সিজেন এবং পানির সংস্পর্শে আসতে না পারে। ঠিক আছে। এছাড়াও আমরা জানি কম সক্রিয় যে ধাতুগুলো রয়েছে সাধারণত বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না। অর্থাৎ কম সক্রিয় ধাতুর মানে ওদের অ্যাক্টিভিটিটা একেবারে কম, যে এরা কোনো বাতাসের অক্সিজেনের সাথে কি করতে পারবে না, বিক্রিয়া করতে পারবে না। কিন্তু বেশি সক্রিয় যে ধাতুগুলো রয়েছে এরা বাতাসের অক্সিজেন এবং পানির সাথে দ্রুত বিক্রিয়া করে। কি বললাম, শুনতে পেয়েছো? বেশি সক্রিয় যে ধাতুগুলো রয়েছে সেটা বাতাসের অক্সিজেন এবং পানির সাথে দ্রুত বিক্রিয়া করে। অতএব যে বেশি সক্রিয় ধাতুর ক্ষয় থেকে ধাতুকে রক্ষা করার জন্য বেশি সক্রিয় ধাতু কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হবে। কি বললাম আরেকটু শোনো। এক্ষেত্রে আমরা জানি বেশি সক্রিয় ধাতুগুলো বাতাসের অক্সিজেন ও পানির সাথে সহজে কি করতে পারে, বিক্রিয়া করতে পারে। সেক্ষেত্রে বেশি সক্রিয় ধাতুর ক্ষয়টাকে রক্ষা করার জন্য ধাতুকে বেশি সক্রিয় ধাতু অর্থাৎ বেশি সক্রিয় ধাতুর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হবে। বেশি সক্রিয় ধাতুতে কিসের প্রলেপ দেওয়া হবে? কম সক্রিয় ধাতু। কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হবে। এইভাবে কিন্তু আমরা বেশি সক্রিয় ধাতুকে ক্ষয় থেকে রক্ষা করতে পারি। একটি অধিক সক্রিয় ধাতুর উপর যখন কম সক্রিয় ধাতুর প্রলেপ দুইভাবে দেওয়া যায়। কি বললাম, কয়ভাবে দেওয়া যাবে? দুইভাবে। একটা হলো ইলেকট্রোপ্লেটিক আর একটা হলো গ্যালভানাইজিং। মনে থাকবে? তাহলে অধিক সক্রিয় ধাতুর ক্ষেত্রে যে প্রলেপটা দেওয়া হবে কম সক্রিয় ধাতু, সেটা দুইটা উপায়ে দেওয়া যায়। একটা হলো ইলেকট্রোপ্লেটিক আর একটি হলো গ্যালভানাইজিং। ঠিক আছে। তাহলে আজকে আমরা যেটা করব ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং প্রক্রিয়াটা কি? সাধারণত তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি, আমরা তো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি সম্পর্কে মোটামুটি সকলের একটু ধারণা আছে কি? হ্যাঁ, আমরা জানি কি একটা তড়িৎ কোষের মধ্যে যখন বিভিন্ন দ্রব এবং দ্রাবক ব্যবহার করে সেখানে ব্যাটারির মাধ্যমে ইলেকট্রিক প্রবাহ করা হয়, তখন কি হয়, সেটা হলো একটা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। সাধারণত তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে একটা ধাতুর উপর আরেকটা ধাতুর প্রলেপ দেওয়াকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। কি বললাম, শুনতে পেয়েছো? ইলেকট্রোপ্লেটিং কিভাবে করা হয়? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে একটি ধাতুর উপর মানে অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতু, অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর যে প্রলেপটা দেওয়া হয় সেটাকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। এক্ষেত্রে যে ধাতুর প্রলেপটা দিতে হবে তাকে ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে, অর্থাৎ যে ধাতুকে প্রলেপ দিতে হবে সেই ধাতুকে ব্যাটারি কোন প্রান্তের সাথে সংযুক্ত করাতে হবে? ধনাত্মক প্রান্তের সাথে। আমরা জানি তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ব্যাটারি ব্যবহার করা হয়। যে কোনো ব্যাটারি দুইটা প্রান্ত থাকে, একটা হলো ধনাত্মক প্রান্ত আর একটি ঋণাত্মক প্রান্ত। এখন যে ধাতুটার উপর প্রলেপ দেওয়া হবে সেটাকে ব্যাটারি কোন প্রান্তের সাথে যুক্ত করতে হবে? ধনাত্মক প্রান্তের সাথে। আর যে ধাতুর উপর প্রলেপ দিতে হবে, যে ধাতুর প্রলেপ দিতে হবে তাকে ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে, আর যে ধাতুর উপর দিতে হবে, একটা বললাম শুধু যে ধাতুর প্রলেপ দিতে হবে, আরেকটাতে বলা হবে যে ধাতুর উপর প্রলেপ দিতে হবে তাকে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে কি করতে হবে? যুক্ত করতে হবে। এরপর তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে কিন্তু ইলেকট্রোপ্লেটিং করা হবে। এই পদ্ধতির মাধ্যমে কি করা হবে? ইলেকট্রোপ্লেটিং করা হবে। যেমন লোহা, আমরা জানি লোহা একটা অধিক সক্রিয় ধাতু, জানি কি আমরা এটা? লোহার উপর কপার ধাতুর প্রলেপ দেওয়ার জন্য কি করতে হবে? দেখো, একটা কপার সালফেটের দ্রবণ নিতে হবে। আমরা জানি তড়িৎ বিশ্লেষণ যে পদ্ধতিটা রয়েছে সেখানে একটা কিসের প্রয়োজন হয়? দ্রবণ নেওয়ার প্রয়োজন হয়। যেটা যেমন লোহার ক্ষেত্রে, লোহার আমরা জানি লোহা অধিক সক্রিয় একটা ধাতু, এটার উপর কম সক্রিয় ধাতু যেমন কপার ধাতুর যে প্রলেপটা দেওয়া হবে এটা করার জন্য তড়িৎ বিশ্লেষণ কোষের মধ্যে কপার সালফেট দ্রবণটা রাখতে হবে। কি বললাম? কপার সালফেট দ্রবণ নিতে হবে এবং কপারের যে দণ্ডটা সেটাকে ধনাত্মক প্রান্তের সাথে, কপারের দণ্ডকে কিসের সাথে যুক্ত করতে হবে? ধনাত্মক প্রান্তের সাথে। কারণ আমরা প্রথম দিকে বলেছি যে ধাতুর প্রলেপ দিতে হবে, মানে যে ধাতুটার প্রলেপ দিতে হবে, এক্ষেত্রে আমরা কপারের প্রলেপ দিব, সেজন্য কপারকে যুক্ত করতে হবে ধনাত্মক প্রান্তের সাথে। ঠিক আছে।
আর আরেকটা বলা হয়েছিল ঋণাত্মক প্রান্ত যুক্ত করা হবে যে ধাতুর উপর দেওয়া হবে। যে ধাতুর উপর বলতে এখানে লোহা, আমরা যে ধাতুর উপর বলতে লোহার উপরে প্রলেপটা দিব কপার ধাতুর, সেজন্য লোহাকে যুক্ত করতে হবে ঋণাত্মক প্রান্তের সাথে। ঠিক আছে, লোহাকে কোন প্রান্তের সাথে যুক্ত করতে হবে? ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করে দ্রবণে তড়িৎ প্রবাহিত করতে হবে। এগুলোকে আমরা সংযোগ করে ব্যাটারি প্লাস পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্তের সাথে লোহা এবং কপারকে সংযুক্ত করে সেখানে তড়িৎ প্রবাহিত করতে হবে। খেয়াল থাকবে, যখন তড়িৎটা প্রবাহিত হবে সেখানে কপার দণ্ডের কপার কি করবে? দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। খেয়াল রাখবেন, কারণ এখানে জারণ সংঘটিত হবে। যখনই তড়িৎ প্রবাহিত করা হবে সেখানে কপার দণ্ডের কি করবে? দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। কপার দণ্ড কোন প্রান্তের সাথে যুক্ত করা হয়েছিল? কোন প্রান্তের সাথে যুক্ত করা হবে? ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে। ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে। ঠিক আছে, তাহলে সে কি করবে? দুইটা ইলেকট্রন সেখানে ত্যাগ করবে। ওই ধনাত্মক প্রান্তের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে তখন কপারটা কি করবে? দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। ওটা হলো জারণ বিক্রিয়া। কি বললাম? যেহেতু আমরা জানি ত্যাগকৃত কোনো একটি ধাতু যখন কি করে? ইলেকট্রন ত্যাগ করে, সেখানে জারণ ক্রিয়া সংঘটিত হয়। এক্ষেত্রে কপার দুইটা ইলেকট্রন ত্যাগ করে কপার থেকে কপার 2 প্লাসে পরিণত হবে। কি বললাম? কপার থেকে কপার 2 প্লাসে পরিণত হবে। এবার এই কপার 2 প্লাস দ্রবণের মধ্য দিয়ে যখন আয়রন দণ্ডটা থাকবে, অর্থাৎ লোহার যে দণ্ডটা রয়েছে পজিটিভ প্রান্তের সাথে যুক্ত, সেই লোহার দণ্ডটা ওই দুইটা ত্যাগকৃত ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। লোহার ত্যাগকৃত ইলেকট্রন কি করবে? লোহা ত্যাগকৃত ইলেকট্রনকে গ্রহণ করবে, যেটা কি করেছে? কপার ত্যাগ করেছিল, এবং সেটা কিসের উপর লেগে যাবে? আয়রন দণ্ডের উপর লেগে যাবে। আয়রন দণ্ড যে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে কপারে পরিণত হয়, সেটা কোথায় লেগে যাবে? আয়রন দণ্ডের উপর লেগে যাবে। অর্থাৎ কপার 2 প্লাস, অর্থাৎ বিপরীত বিক্রিয়াটা হবে আর কি। অর্থাৎ কপার 2 প্লাস ওই ত্যাগকৃত ইলেকট্রনটা আবার গ্রহণ করে কিসে পরিণত হবে? কপারে পরিণত হবে। এক্ষেত্রে যে বিক্রিয়াটা হবে সেটা হলো বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া, এবং যে কপারে পরিণত হয়েছে সেটার প্রলেপটা যায় কার উপরে পড়বে? আয়রন দণ্ডের উপর। তোমরা কি রিঅ্যাকশনটা ক্লিয়ার হয়েছে? ইলেকট্রোপ্লেটিংটা? হ্যাঁ, তাহলে সকলে কি বুঝতে পেরেছি ইলেকট্রোপ্লেটিং? তাহলে আমরা জানি যে ইলেকট্রোপ্লেটিং করার জন্য কি ধরনের কোষ দরকার হবে? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করতে হবে। আমরা জানি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ব্যবহার করার জন্য একটা তড়িৎ বিশ্লেষণ কোষের প্রয়োজন হয়, মানে বাটির মতো একটা বিকার প্রয়োজন হয়। ওই বিকারের মধ্যে একটা দ্রবণ দিতে হয়, যেটা এক্ষেত্রে আমরা লোহার উপরে যেহেতু কপারের প্রলেপ দেওয়া হবে, ইলেকট্রোপ্লেটিং অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপটা দেওয়া হবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে কপার সালফেটের একটা দ্রবণ নেওয়া হবে। কপার সালফেটের দ্রবণ নেওয়া হবে। কপারকে যুক্ত করতে হবে ধনাত্মক প্রান্তের সাথে, এবং আয়রনকে বা লোহাকে ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করতে হবে, এবং সেখানে তড়িৎ প্রবাহিত করতে হবে। তড়িৎ প্রবাহিত যখন করা হবে সেখানে কপার দণ্ড কি করবে? দুইটা ইলেকট্রন ত্যাগ করে কপার 2 প্লাসে পরিণত হবে। আবার কপার 2 প্লাস দ্রবণের মধ্য দিয়ে ওখানে একটা দ্রবণের সৃষ্টি হবে। যেহেতু কপার সালফেটের একটা দ্রবণ রয়েছে, সেখানে কপার 2 প্লাস দ্রবণের মধ্য দিয়ে আয়রন দণ্ড থেকে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। আয়রন দণ্ড থেকে কি গ্রহণ করবে? দুইটি ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হবে, এবং সেটা আয়রন দণ্ডের গায়ে গিয়ে লেগে যাবে। অর্থাৎ কপারের প্রলেপটা কোথায় গিয়ে পড়বে? লোহার দণ্ডের উপর গিয়ে পড়বে। এভাবে ইলেকট্রোপ্লেটিং প্রক্রিয়াটা সম্পন্ন হবে। ঠিক আছে, তোমাদের সকলের কাছে ক্লিয়ার হয়েছে? রায়হান, শুনতে পাচ্ছ? হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি সবাই ইলেকট্রোপ্লেটিং প্রক্রিয়াটা বলতে পারবো। হ্যাঁ, দেখে আমাকে বলো একজনে ইলেকট্রোপ্লেটিং কি বুঝলে? ইলেকট্রোপ্লেটিং বলতে কি বোঝানো হচ্ছে মূলত? বলো। আকবর, রায়হান, দেখি বলো। ইলেকট্রোপ্লেটিং প্রসেসটা আমাকে একটু বলো। শুনতে পাচ্ছ? আমি এখন
হ্যাঁ, তুমি এখন আসছো? দেখি আখি বলো। Yes, miss. ওকে, তাহলে আখি তুমি বলো, বাকিরা শুনুক। আখি তো প্রথম থেকে ছিলে, দেখি ইলেকট্রোপ্লেটিং প্রসেসটা একটু বলো। আখি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? রায়হান, Yes, miss. তুমি এখন এসেছো না? আখি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ না? তাহলে ইলেকট্রোপ্লেটিং প্রসেসটা কি ছিল? অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর একটা প্রলেপ দেওয়ার যে প্রসেসিং, সেটাকে বলা হবে কি? ইলেকট্রোপ্লেটিং। আমরা এখানে পড়েছি লোহার দণ্ডের উপর কপার ধাতুর যে প্রলেপ দেওয়ার যে প্রসেসটা বলা হয়েছে ইলেকট্রোপ্লেটিং সম্পর্কে এতক্ষণ আলোচনা করেছিলাম, যেখানে একটা তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্য দিয়ে যখন কপার সালফেট দ্রবণ রাখা হবে, সেখানে দুইটা দণ্ড প্রবেশ করানো হবে, একটা হলো কপার দণ্ড আর একটা আয়রন দণ্ড। এখন আয়রন দণ্ড কপার দণ্ড দুইটাই কপার সালফেটের দ্রবণে যখন প্রবেশ করানো হবে এবং কপার দণ্ড ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে এবং লোহার দণ্ড ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করে যেখানে ইলেকট্রিক প্রবাহিত করা হবে, সেক্ষেত্রে কপার দণ্ডের কপারটা কি করবে? দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, সে কপার 2+ পরিণত হবে। আবার এই কপার 2+ দ্রবণের মধ্য দিয়ে, যেহেতু একটা দ্রবণ আমরা প্রথম থেকেই তড়িৎ বিশ্লেষ্য কোষে ছিল, সেখানে সে আয়রন দণ্ড থেকে দুইটা ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। গ্রহণ করে কপারে পরিণত হবে এবং যে কপারটা উৎপন্ন হবে সেটার প্রলেপটা যে পড়বে কিসের উপরে? আয়রন দণ্ডের উপর। ঠিক আছে, সকলের কাছে ক্লিয়ার হয়েছে জিনিসটা? স্টুডেন্ট, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? Yes, miss. হ্যাঁ, ওকে। এরপরে আমরা যেটা করব সেটা হলো গ্যালভানাইজিং। আমরা জানি যে ধাতু ক্ষয়ের দুইটা পদ্ধতি ছিল, একটা ছিল ইলেকট্রোপ্লেটিং আর একটা হলো গ্যালভানাইজিং। গ্যালভানাইজিং প্রসেসটা হলো যে কোনো ধাতুর উপর জিঙ্কের প্রলেপ। গ্যালভানাইজিং বলতে আমরা একটা স্পেসিফিক প্রলেপ দিতে হবে, সেটা হলো জিঙ্কের প্রলেপ। যে কোনো ধাতু যে কোনোটা হতে পারে, কিন্তু প্রলেপটা দিব শুধুমাত্র কিসের? শুধুমাত্র জিঙ্কের প্রলেপ দেওয়া হবে, ZN, জিঙ্কের প্রলেপ দেওয়া হবে যে কোনো ধাতুর ওপর, সেটাকে বলা হবে গ্যালভানাইজিং। এক্ষেত্রে কোনো তড়িৎ বিশ্লেষণের প্রয়োজন নেই। যেমন ইলেকট্রোপ্লেটিং এর ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণের প্রয়োজন হয়েছিল, গ্যালভানাইজিং এর ক্ষেত্রে কোনো তড়িৎ বিশ্লেষণের প্রয়োজন নেই। কোনো ধাতুর উপর যে কোনো জিঙ্কের প্রলেপ দিলে সেটা কি হয়ে যাবে? গ্যালভানাইজিং হয়ে যাবে। খুবই সহজ একটা প্রসেস। ইলেকট্রোপ্লেটিং এ হয়তো বা এখানে তড়িৎ বিশ্লেষণের প্রয়োজন হয়, সেখানে কারেন্ট বা তড়িৎ দেওয়ার প্রয়োজন পড়ে, কিন্তু গ্যালভানাইজিং এর ক্ষেত্রে এই ধরনের কোনো সমস্যা নেই। শুধুমাত্র জিঙ্কের প্রলেপ দিয়ে দিলেই কিন্তু গ্যালভানাইজিংটা হয়ে যাবে এবং আমরা যে কোনো ধাতু কি করতে পারবো? ক্ষয়রোধ করতে পারবো। তোমরা কি শুনতে পেয়েছো? Yes, miss. হ্যাঁ, দেখি একটু বলো এবার কি বলতে পারবে? গ্যালভানাইজিংটা একদম সহজ একটা প্রক্রিয়া। কি বলেছি আমি গ্যালভানাইজিং সম্পর্কে? এখন কোনো সাউন্ড নাই। কিসের প্রলেপ দেওয়ার কথা বলা হয়েছিল গ্যালভানাইজিং এর ক্ষেত্রে? জিঙ্কের প্রলেপ। জিঙ্কের প্রলেপ। তুমি এতক্ষণ কই ছিলে? আমি তোমাকে ইলেকট্রোপ্লেটিং জিজ্ঞেস করেছিলাম। এরপরে গ্যালভানাইজিং। তাহলে যে কোনো ধাতুর উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলা হবে কি? গ্যালভানাইজিং। গ্যালভানাইজিং এর ক্ষেত্রে কোনো তড়িৎ বিশ্লেষণের প্রয়োজন নেই, অর্থাৎ যে কোনো ধাতুর উপর আমরা যখন জিঙ্কের প্রলেপ দিব সেটাই হবে গ্যালভানাইজিং প্রক্রিয়া। ঠিক আছে, এবার আমরা যেটা পড়বো সেটা হলো ধাতুর পুনঃপ্রক্রিয়াজাতকরণ। কি বললাম? ধাতু পুনঃপ্রক্রিয়াজাতকরণ। এটা কি? এটা হলো আমরা জানি ধাতু পৃথিবীতে প্রতিটা মৌলিক পদার্থ বা ধাতু নির্দিষ্ট পরিমাণে আছে। ঠিক আছে, আমরা জানি যে কোনো মৌলিক পদার্থ বা ধাতু একটা নির্দিষ্ট পরিমাণে আছে। যেহেতু আমরা ব্যবহার করতে করতে এগুলো কি হতে পারে? এক পর্যায়ে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু আমরা ধাতুগুলো প্রতিনিয়ত আমাদের বিভিন্ন কাজে এগুলোকে ব্যবহার করা হচ্ছে, সেগুলো ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে আমরা কি করব? যে ধাতুগুলো ব্যবহার হয়েছে এগুলো আমরা কি করব? যে ধাতুগুলো ব্যবহার হয়েছে বা এগুলো আমরা ফেলে না দিয়ে যদি আমরা পুনঃপ্রক্রিয়া করি, অর্থাৎ পুনরায় এদেরকে ব্যবহারের উপযোগী করা হয়, সেটাকে বলা হবে ধাতু পুনঃপ্রক্রিয়াজাতকরণ। যে ধাতু দ্বারা যে জিনিসপত্রগুলো তৈরি হয় সেগুলোকে যদি আমরা ফেলে না দিয়ে সেগুলোকে পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলা হয়, তখন সেই প্রক্রিয়াটাকে বলা হবে ধাতুর পুনঃপ্রক্রিয়াজাতকরণ।
ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? হ্যাঁ, দেখো কোনো ধাতুর যেমন কোনো ধাতুর জিনিসপত্র ব্যবহারের পর আমরা সেটা কি করব না, ফেলে দিব না, বরং সেটা সংগ্রহ করে যদি কোনো একটা কারখানায় পাঠিয়ে দেওয়া হয়, ওই কারখানা কি করবে, ওই পরিত্যক্ত ধাতুগুলো ব্যবহারের উপযোগী করে তুলবে। পরিত্যক্ত ধাতু থেকে আবারও ব্যবহারযোগ্য কোনো একটা ধাতুতে পরিণত করার যে প্রক্রিয়া, সেটাকে বলা হবে ধাতু পুনঃপ্রক্রিয়াজাতকরণ। ক্লিয়ার হয়েছে? যেমন আমরা অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল তো সবাই দেখেছি। আজকে আমাকে শুনতে পাচ্ছ? আমরা যে অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল গুলো ব্যবহার করি, সেই হাঁড়ি পাতিল গুলো ব্যবহারের পর কি ফেলে দিব নাকি রেখে দেওয়া যায় সেগুলো? এগুলা রেখে দিয়ে কারখানায় দিয়ে বা কাউকে দিয়ে, আমরা যারা হাঁড়ি পাতিল বিক্রি করতে আসে তাদের কাছে পুনরায় দিয়ে তারা কি করতে পারে, সেগুলো কারখানায় পাঠিয়ে আবারও ওগুলোকে গলিয়ে পুনরায় ব্যবহার উপযোগী অন্য অ্যালুমিনিয়াম হাঁড়ি পাতিল তৈরি করতে পারে। এক্ষেত্রে তাহলে কোনো কি হচ্ছে না, অপব্যবহার হচ্ছে না, বরং যে জিনিসটা আমরা ব্যবহার করেছি সেই ব্যবহৃত জিনিস কিন্তু কোনো একটা কারণে হয়তো বা সেটা ফুটো হয়ে গিয়েছে বা ব্যবহার করা যাচ্ছে না, ওই জিনিসকে আমরা ফেলে না দিয়ে কি করব, সংগ্রহ করে কোনো একটা মাধ্যমে আমরা চেষ্টা করব সেটা কারখানায় পাঠিয়ে দিয়ে, সেক্ষেত্রে ওরাই কি করবে, পুনরায় এগুলোকে গলিয়ে নতুন ধরনের অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল তৈরি করতে পারবে। এক্ষেত্রে তাহলে লোহার ধাতুর কোনো কি হচ্ছে না, ধাতুগুলোর কোনো অপব্যবহার হচ্ছে না। যেমন দেখো আমেরিকায় যে কপারটা ব্যবহার করা হয় সেই কপারের মধ্যে 21% কপার থাকে। আমেরিকায় যে কপারটা ব্যবহার করা হয় সেখানে কতটুকু পরিমাণে কপার থাকে? 21%। সেটা পুনঃপ্রক্রিয়ার মাধ্যমে তৈরি করে। ওরা কি করে? পুনঃপ্রক্রিয়ার মাধ্যমে তৈরি করে। যেমন ওরা যে পরিত্যক্ত, ওদের ওখানে লোহা তো অনেক ভালোই আছে, যে পরিত্যক্ত লোহাকে তারা কি করে, লোহার তৈরি কারখানায় প্রেরণ করে লোহার ধাতু পুনরায় পুনঃপ্রক্রিয়াজাত করে। অর্থাৎ আমরা যেমন এখানে বললাম আমাদের দেশে অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল, সেরকম আমরা লোহাকেও কি করতে পারি, পুনরায় কারখানায় পাঠিয়ে লোহার ধাতু পুনঃপ্রক্রিয়া করতে পারি। যেমন আমেরিকায় গবেষণা করে দেখা গেছে মানে যে কপারটা ব্যবহার করা হচ্ছে সেই কপারের মধ্যে প্রায় 21% কপারই তারা কি করতে পারে, পুনঃপ্রক্রিয়াজাত করতে পারে। এটাও কিন্তু অনেকটা কম না, 21% পাওয়া এটাও কিন্তু একটা পরিত্যক্ত জিনিস থেকে অনেক। তেমনি ইউরোপ, যেমন আমাদের মতো যে দেশগুলো রয়েছে সেখানে অ্যালুমিনিয়াম বেশি ব্যবহৃত হয়, সেখানে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 60% পাওয়া যায়। যেমন আমরা যে বললাম হাঁড়ি পাতিল, অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল যখন কারখানায় পাঠানো হবে সেখান থেকে নতুন ধরনের অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল তৈরি হবে বা অন্যান্য জিনিস তৈরি হবে, সেক্ষেত্রে যে অ্যালুমিনিয়ামটা পাবো সেটা কত পার্সেন্ট হতে পারে? 60%। অনেক, 100-এর মধ্যে 60 কিন্তু অনেক একটা পরিমাণ। সেক্ষেত্রে 60% অ্যালুমিনিয়াম পুনঃপ্রক্রিয়াজাতকরণ সম্ভব। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা ধাতুর পুনঃপ্রক্রিয়ার মাধ্যমে কিন্তু অনেকটাই ফিরে পেতে পারি। যেমন অ্যালুমিনিয়ামটা পুরোপুরি ফিরে পাই, যেমন 60% পাওয়া যায়। আর যে লোহা গলিয়ে আবার পুনরায় যে লোহাটা হবে সেখানে ক্ষেত্রে কপারটা পাবো, কপারের পরিমাণটা পাওয়া যাবে কত? 21%। তোমরা এই পরিমাণগুলো একটু মনে রাখবে। ঠিক আছে? এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব পরবর্তীতে, সালফার। আমরা আজকে যে বিষয়টা নিয়ে এখন আলোচনা করব সেটা হলো সালফার। সালফার কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস, যেটা খনি থেকে আমরা যে আকরিকগুলোকে পাই সেগুলোকে বলা হয় কি? খনিজ অধাতু। আমরা জানি খনি বা আকরিক কোথা থেকে সংগ্রহ করা হয়? ভূগর্ভ থেকে। খনি থেকে যে অধাতুগুলো পাওয়া যায় তাদেরকে বলা হয় কি? খনিজ অধাতু। সালফারও কিন্তু ওই ধরনের একটা খনিজ অধাতু। খনি থেকে আমরা সালফার সংগ্রহ করি। আমরা কোথা থেকে সালফার সংগ্রহ করি? খনি থেকে। খনি থেকে সালফার সংগ্রহ করি। এই সালফারটা সংরক্ষণ করার পর এখান থেকে বিভিন্ন ধরনের সালফারের যৌগ তৈরি করা হয়। সালফারকে সংগ্রহ করার পর সালফার থেকে বিভিন্ন যৌগ তৈরি করা হয় বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে। আমরা আজকে সেই সম্পর্কে জানবো। ঠিক আছে? প্রথমে আগে আমরা সালফারের সাথে পরিচিত হয়ে নিই। যেমন সালফার কেমন? সালফার হলো একটা হলুদ বর্ণের পদার্থ। খুবই ভালো করে খেয়াল করো, সালফার কি ধরনের পদার্থ? হলুদ বর্ণের একটা পদার্থ, যেটাকে আমরা খনি থেকে পাই, একদম অনেক নিচে থাকে। সালফারের খনিটা ভূগর্ভের অনেক নিচের লেয়ারে থাকে। এটাকে ফ্ল্যাশ পদ্ধতিতে, একটা পদ্ধতি আছে যেটার নাম হলো ফ্ল্যাশ
ফ্লাশ পদ্ধতিতে সালফারের খনি থেকে সালফারকে নিষ্কাশন করা হয়। তোমরা এটা একটু আন্ডারলাইন করে রাখো বা নোট করে রাখো। সালফারকে ফ্লাশ পদ্ধতির মাধ্যমে খনি থেকে সালফারকে নিষ্কাশন করা হয়। এক্ষেত্রে মাটির অনেক নিচে সালফারের খনির 3টা এককেন্দ্রিক পাইপ প্রবেশ করানো হয়। এটা সংরক্ষণের ক্ষেত্রে এককেন্দ্রিক মানে কেন্দ্র একটা থাকবে, 3টি এককেন্দ্রিক মানে 3 মুখওয়ালা এককেন্দ্রিক একটা পাইপ কোথায় প্রবেশ করানো হয়? মাটির নিচে প্রবেশ করানো হয়, যেটাকে বলা হয় ফ্ল্যাশ পাইপ। যেটাকে কি বলা হবে? ফ্ল্যাশ পাইপ। এক্ষেত্রে সালফার কিন্তু 150 কত তাপমাত্রা? সালফারের গলনাঙ্ক হলো 115 ডিগ্রি সেলসিয়াস, মানে 115 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সালফার গলে যায়। এজন্য সালফারের গলনাঙ্কের চেয়ে বেশি তাপমাত্রার গরম পানি, অর্থাৎ 115 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি তাপমাত্রার গরম পানি কি করতে হবে? গরম পানির তাপমাত্রায় সালফার গলে যায়, সেজন্য কি করতে হবে? 1 বায়ুমণ্ডলীয় চাপে, এখানে বায়ুমণ্ডলীয় চাপটা 1 দিয়ে পানির স্ফুটনাঙ্ক 100 এ রেখে, কিন্তু চাপ বাড়ালে পানির স্ফুটনাঙ্ক বেড়ে যায়। আমরা কি চাপ বাড়ালে পানির স্ফুটনাঙ্ক বেড়ে যায়। এভাবে অতিরিক্ত চাপে অর্থাৎ চাপটা অতিরিক্ত দিতে হবে 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 375 ডিগ্রি সেলসিয়াসের মধ্যবর্তী যে কোনো তাপমাত্রার পানিকে সুপার হিটেড ওয়াটার বলে। তাহলে আমরা জানি কি পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফোটে, ঠিক আছে? যখন অতিরিক্ত চাপ, ওটা হলো 1 বায়ুমণ্ডলীয় চাপে, পানির স্ফুটনাঙ্ক 100, সেটা কত বায়ুমণ্ডলীয় চাপে হয়ে থাকে? 1 বায়ুমণ্ডলীয় চাপে পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস হয়। কিন্তু যখন অতিরিক্ত চাপ দেওয়া হবে, কি বললাম? অতিরিক্ত চাপ দেওয়া হবে, অর্থাৎ 1 বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে বেশি চাপ যখন দেওয়া হবে, তখন পানির তাপমাত্রাটা কত থাকে? 100 থেকে বেড়ে 375, 100 থেকে বেড়ে 375 বা 374 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যবর্তী যে জায়গাটায় গিয়ে পৌঁছায়, সেটা হলো পানির সুপার হিটেড। সেই ক্ষেত্রে পানি কি হয়ে যায়? সুপার হিটেড ওয়াটারে পরিণত হয়। এবার কি করে? সবচেয়ে ভেতরে আমরা বলেছিলাম 3টি এককেন্দ্রিক, তাহলে সবচেয়ে ভেতরে যে পাইপটা দিয়ে ওখানে 20 থেকে 22 বায়ুমণ্ডলের চাপের বাতাস প্রবাহিত করা হবে। আমরা সালফার কিভাবে সংরক্ষণ করব সেটা প্রসেসটা বলা হচ্ছে। আমরা জানি সালফারের গলনাঙ্ক হলো 115 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 115 ডিগ্রি সেলসিয়াসের গলনাঙ্কের চেয়ে বেশি তাপমাত্রার পানি এখানে প্রবেশ করাতে হবে। সেক্ষেত্রে আমরা অতিরিক্ত চাপ দিয়ে পানি মানে সুপার হিটেড করে ফেলবো। ওয়াটারকে যখন সুপার হিটেড করা হবে, তখন ওই পানিগুলো কোথায়? ওই পাইপ দিয়ে প্রবেশ করানো হবে। এখন 3টা পাইপের মধ্যে যেটা ভেতরে, সবচেয়ে ভেতরের একটা পাইপ থাকবে, ওটাতে 20 থেকে 22 বায়ুমণ্ডলীয় চাপে বাতাস প্রবেশ করাতে হবে। প্রথমে কি প্রবেশ করাতে হবে? বাতাস। এখন একদিকে বাতাস প্রবাহিত হবে, আর একদিকে কি করতে হবে? গরম পানির চাপ, এবং সবচেয়ে ভেতরের চাপ দিয়ে বাতাসের চাপে গলিত সালফার মাঝের পাইপ দিয়ে মাটির উপরে উঠে এসে বাইরের পাত্রে জমা হবে। এখানে 3টা পাইপের কথা বলেছিল, একটা দিয়ে প্রবেশ করাতে হবে বাতাস, এরপরে এর পাশে 2টা থাকে, দুই পাশে 2টা, মাঝখানেটা যদি আমরা বাতাস প্রবেশ করাই, দুই পাশে 2টা থাকবে, এক পাশে প্রবেশ করাতে হবে গরম পানি, ঠিক আছে? সুপার হিটেড যে ওয়াটারের কথা বলেছিলাম, যেটা 100 থেকে 370 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটবে, ওই তাপমাত্রার গরম পানি প্রবেশ করাতে হবে। এখানে চাপ থাকবে, পানির চাপ, এবং আরেকটা পাইপ দিয়ে যে গলিত সালফার, আমরা জানি যেহেতু 115 থেকে বেশি তাপমাত্রা এখানে গরম পানি প্রবেশ করানো হয়েছে, তাহলে ওখানে ভেতরে যে খনির মধ্যে যে সালফারটা থাকবে সেটা পানির সাথে মিশে কি হয়ে যাবে? মিশ্রিত হয়ে যাবে। মিশ্রিত হয়ে সেটা অন্য একটা পাইপ দিয়ে কোথায় জমা হবে? বাইরের একটা পাত্রে এসে জমা হবে। তাহলে তোমরা কি সালফার উত্তোলনের যে প্রক্রিয়াটা সেটা সম্পর্কে বুঝতে পেরেছো? আরেকবার বলেন। হ্যাঁ, তাহলে এখানে আমরা ফার্স্টে বলছি, একটু ভালো করে খেয়াল করো। 3টা পাইপ, 3টা এককেন্দ্রিক নল দেওয়া হবে। আমরা যখন মাটি থেকে, মাটির অনেক গভীর থেকে সালফারটা সংগ্রহ করার প্রসেসটা যাব, সেক্ষেত্রে 3টা এককেন্দ্রিক পাইপ নেওয়া হবে। আমরা জানি সালফারের গলনাঙ্ক কত? 115 ডিগ্রি সেলসিয়াস। একটু খেয়াল করো, কত বললাম? 115 ডিগ্রি সেলসিয়াস। 115 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু আমরা সালফারটা উত্তোলন করব, সেক্ষেত্রে আমাদেরকে সালফারে 115 ডিগ্রি সেলসিয়াসে অতিরিক্ত পরিমাণে, মানে গলনাঙ্ক যেটা, তার বেশি পরিমাণে পানি
সুপার হিটেড একটা ওয়াটার যেটার তাপমাত্রা ধরো তোমার 100 এর উপরে হবে। 100 এর উপরে বলতে 100 এর উপর থেকে 374 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি সেক্ষেত্রে লাগবে সালফার উত্তোলনের ক্ষেত্রে। তাহলে 3 কেন্দ্রিক পাইপের মধ্যে আমরা একটা পাইপ দিয়ে কি প্রবেশ করাতে হবে? বাতাস। ঠিক আছে, কি বললাম? একটা পাইপ দিয়ে কি প্রবেশ করাতে হবে? বাতাস। আরেকটা পাইপ দিয়ে গরম পানি, যেটার তাপমাত্রা 100 এর উপরে, মানে সুপার হিটেড ওয়াটার প্রবেশ করাতে হবে আরেকটা প্রান্ত দিয়ে, আরেকটা পাইপ দিয়ে। এখানে এরপরে যেটা ব্যবহার হয়নি আরেক পাইপ, অন্য আরেকটি পাইপ, ওখান দিয়ে সালফারটা মিক্স হবে। ঠিক আছে, খনির নিচে যে সালফারটা থাকবে সেটা গরম পানির সাথে মিক্স হয়ে আরেকটা যে পাইপ আছে ওটার মধ্য দিয়ে এসে কোনো একটা পাত্রে জমা হবে। ক্লিয়ার হয়েছে এখন? ইয়েস মিস। তাহলে আর কোনো কোয়েশ্চেন আছে? তাহলে যে সালফারটা আমরা পাবো সে সালফারটা কোনো একটা পাত্রে এসে জমা হবে এবং ওখান থেকে আমরা সালফার যৌগটি পাবো। এরপরে সালফার যৌগের ব্যবহার। আমরা জানি সালফার বিভিন্ন শিল্প কারখানায় প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। যেমন সালফিউরিক অ্যাসিড, আমরা কি নামটা শুনেছি? সালফিউরিক অ্যাসিড H2SO4। সালফিউরিক অ্যাসিড H2SO4 প্রস্তুতিতে সালফার ব্যবহার করা হয়, কারণ এখানে সালফারের ব্যবহার রয়েছে। ঠিক আছে, এছাড়া রাবারকে টেকসই করার জন্য আমরা জানি রাবারটা কি হয়? একটু ইলাস্টিক ধরনের হয়ে থাকে। এই রাবারকে টেকসই করার জন্য রাবারের মধ্যে সালফার যৌগ ব্যবহার করা হয়, এটাকে বলা হয় সালফারের। ঠিক আছে, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? ইয়েস মিস। রাবারকে টেকসই করার জন্য রাবারের মধ্যে কি যৌগ ব্যবহার করা হয়? সালফার যৌগ ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় রাবারের গ্যালভানাইজিং। আমরা জানি গ্যালভানাইজিং কি? একটা ধাতুর উপর আরেকটা ধাতুর যে প্রলেপ সেটাকে বলা হয় গ্যালভানাইজিং। ঠিক আছে, এই ক্ষেত্রে রাবারের ক্ষেত্রে রাবারেরকে টেকসই করার জন্য যখন সালফার মিক্স আপ করা হবে এখানের সাথে, সেটাকে বলা হবে রাবারের ভলকানাইজিং। আমরা গ্যালভানাইজিং সম্পর্কে পড়েছি, এখন বলবো সেটাকে রাবারের ভলকানাইজিং। তাহলে দুইটা ব্যবহার, একটা হলো সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিতে সালফার ব্যবহার করা হয়, আর একটি হলো রাবারকে টেকসই করার জন্য রাবারের ভলকানাইজিং এর ক্ষেত্রে সালফার যৌগ ব্যবহৃত হয়। এছাড়াও সালফানাইট আরেকটি যৌগ, যেটার নাম হলো সালফানাইট। সালফানাইট দ্বারা বিভিন্ন প্রকার ঔষধ তৈরি করা হয়। তাহলে সালফার যৌগ ঔষধ তৈরির ক্ষেত্রেও ব্যবহার করা হয়। সালফানাইট কি করে? ব্যাকটেরিয়া, আমরা জানি ব্যাকটেরিয়ার আক্রমণ হলে সেক্ষেত্রে কি বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, ব্যাকটেরিয়া ধ্বংস করার ক্ষেত্রে সালফানাইট ব্যবহার করা হয়। এই সালফানাইট প্রস্তুতিতে সালফার যৌগ ব্যবহার করা হয়। তাহলে আমরা সালফারের ব্যবহার সম্পর্কে পড়েছি। সালফারের ব্যবহার কি কি বললাম একটু বলো আমাকে। একটা সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিতে সালফার ব্যবহার করা হয়। রাবারের টেকসই করার জন্য রাবারের মধ্যে সালফার যোগ করা হয়, একে বলে রাবারের ভলকানাইজিং। সালফাইড দ্বারা বিভিন্ন প্রকার ওষুধ তৈরি করা হয়। সালফাইড ব্যাকটেরিয়া ধ্বংস করে। সালফার প্রস্তুতিতে সালফার ব্যবহার করা হয়। এরপর সালফারের ব্যবহার সম্পর্কে আমরা জানতে পারলাম। ঠিক আছে, এরপরে তাহলে আমরা বলেছিলাম যে আজকে আমরা পড়বো সালফার এবং সালফারের বিভিন্ন যৌগ। ঠিক আছে, সালফারের বিভিন্ন যৌগ সম্পর্কে পড়া হবে। যেমন সালফারের বিভিন্ন যৌগ বলতে সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে, সালফার ডাইঅক্সাইড, সালফিউরিক অ্যাসিড, এই যে বিভিন্ন যৌগ রয়েছে সেগুলো কিভাবে পাবো আমরা সালফার যৌগের সাথে, আজকে সেগুলো সম্পর্কে আলোচনা করা হবে। ঠিক আছে, যেমন সালফার ডাইঅক্সাইড কিভাবে পাবো? সালফার ডাইঅক্সাইড বলতে সালফার ডাইঅক্সাইডের সংক্ষেপটা একটু কি বলো তো দেখি আমাকে। সালফার ডাইঅক্সাইডের সংক্ষেপটা আমাকে একটু বলো। তোমরা কি সালফার ডাইঅক্সাইডের সংক্ষেপটা জানো কেউ? কেউ বলতে পারবে না? SO2। সালফার ডাইঅক্সাইডের সংক্ষেপ কি? SO2। অর্থাৎ সালফারের সাথে যখন বাতাসের অক্সিজেনের বিক্রিয়া হবে তখনই
সালফার ডাই অক্সাইড উৎপন্ন হবে। সালফারের সাথে কি বললাম, যেহেতু সালফার ডাই অক্সাইডের সংকেত হলো SO2, অর্থাৎ এখানে আমরা সংকেত দেখে বুঝতে পারছি যে সেখানে সালফারের সাথে বাতাসের অক্সিজেনের বিক্রিয়া কি উৎপন্ন হবে, সালফার ডাই অক্সাইড। সালফার ডাই অক্সাইড কিন্তু অত্যন্ত বিষাক্ত একটা গ্যাস। সালফার ডাই অক্সাইড অত্যন্ত বিষাক্ত গ্যাস। এই গ্যাস যদি নাক বা মুখের মধ্য দিয়ে প্রবেশ করে তাহলে এটা শরীরে ক্ষতি হতে পারে। এমনকি সালফার ডাই অক্সাইড যদি আমাদের চোখে এসে পড়ে সেক্ষেত্রে চোখ জ্বালা পোড়া করতে পারে। ঠিক আছে, এটা এমনই বিষাক্ত গ্যাস যে এটা যদি আমাদের চোখে গিয়ে পড়ে সেক্ষেত্রে চোখ জ্বালা পোড়া করতে পারে। এছাড়া কয়লার মধ্যে যখন সালফার থাকে বা পেট্রোলিয়ামের তেলের মধ্যে যখন সালফার থাকে তখন কয়লা বা তেলকে বাতাসে পোড়ালে, তখন কয়লা বা তেলকে যদি আমরা বাতাসে পোড়াই তখন কয়লা বা তেলের মধ্যে যে সালফারটা থাকে সেটা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তীব্র ঝাঁঝালো সালফার ডাই অক্সাইড উৎপন্ন করে। কি বললাম, আমরা জানি কয়লার মধ্যে বা পেট্রোলিয়ামের তেলের মধ্যে কি থাকে, সালফার। কয়লা বা পেট্রোলিয়ামের তেলের মধ্যে কি থাকতে পারে, সালফার থাকতে পারে। হ্যাঁ, সেই কয়লা তেলকে যখন বাতাসে পোড়ানো হবে, আমরা জানি পোড়াতে অক্সিজেনের সাহায্য করবে, ঠিক আছে, বাতাস লাগবে সেখানে। বাতাসে পোড়ালে কয়লা বা তেলের মধ্যে যে সালফারটা থাকবে সেই সালফারটা কার সাথে বিক্রিয়া করবে, অক্সিজেনের সাথে। অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তীব্র ঝাঁঝালো সালফার ডাই অক্সাইড উৎপন্ন করবে। তখন এই গ্যাসটা কোথায় চলে আসে, বাতাসের মাধ্যমে বায়ুমণ্ডলে চলে আসে। যখন বৃষ্টি হয় তখন এই গ্যাসটা পানির সাথে বিক্রিয়া করবে। যখন বৃষ্টি হবে এই গ্যাসটা পানির সাথে বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিড, কি বললাম, সালফিউরাস অ্যাসিড H2SO3। আমরা জানি সালফিউরিক অ্যাসিডের সংকেত হলো H2SO4। এখানে আমি বলেছি সালফিউরাস অ্যাসিড অর্থাৎ H2SO3 উৎপন্ন করবে, যেটা বৃষ্টির পানির সাথে মাটিতে পড়ে, আর এই বৃষ্টিটাকে বলা হয় অ্যাসিড বৃষ্টি। তাহলে এখানে আমরা একটা নতুন জিনিস সম্পর্কে জানতে পারলাম, যেটা হলো অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টি তাহলে কিভাবে সৃষ্টি হয়, কোন যৌগ সাহায্য করে অ্যাসিড বৃষ্টি হতে, বলো, আমরা কোন যৌগ সম্পর্কে পড়ছি, তোমাদের কোনো সারা শব্দ পাচ্ছি না কেন, মিস সালফিউরিক অ্যাসিড হবে। হ্যাঁ, সালফিউরিক অ্যাসিড। তাহলে অ্যাসিড বৃষ্টি হওয়ার ক্ষেত্রে যে জিনিসটা, যে যৌগটা ব্যবহার হয়ে থাকে, যে যৌগটা সাহায্য করে সেটা হলো সালফার। ঠিক আছে, সালফারটা যখন বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে যে কোনো মাধ্যমে, সেটা কয়লার মধ্যে হতে পারে, যেমন যখন আমরা কয়লা পোড়াবো, বা তেল হতে পারে, তেলের মধ্যেও সালফার থাকতে পারে, পেট্রোলিয়াম তেলের মধ্যে, ওখান থেকে যখন সেটা বাতাসের সাথে বিক্রিয়া করবে সেটা সালফার ডাই অক্সাইড উৎপন্ন করবে। এটা সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয়ে বায়ুমণ্ডলে মিশবে। আমরা জানি কোনো একটা কারণে যদি এটা পানির সাথে মিশ্রিত হয়, ঠিক আছে, সালফার তখন পানির সাথে মিশ্রিত হবে, তখন সালফিউরাস অ্যাসিড উৎপন্ন করে, যেটা বৃষ্টির মাধ্যমে মাটিতে এসে পড়ে। এটাকে বলা হবে অ্যাসিড বৃষ্টি। তোমাদেরকে যদি বলা হয় অ্যাসিড বৃষ্টি কোন অ্যাসিড থেকে হয়ে থাকে, তখন কি তোমরা সালফিউরিক অ্যাসিড বলবে নাকি সালফিউরাস অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড। এটাতে যেন কোনো কনফিউশন না থাকে যে সালফিউরাস অ্যাসিড থেকে কিন্তু মূলত অ্যাসিড বৃষ্টিটা হয়ে থাকে। ঠিক আছে, এরপরে আমরা এখন সালফিউরাস অ্যাসিড সম্পর্কে বা সালফার ডাই অক্সাইড সম্পর্কে আলোচনা করেছি। এখন যে বিষয়টা বলবো সেটা হলো সালফিউরিক অ্যাসিড। বললাম সালফিউরিক অ্যাসিড, এটা কিন্তু একটা পদ্ধতিতে করা হয় যেটার নাম হলো স্পর্শ পদ্ধতি। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড শিল্প কারখানায় তৈরি করা হয়। সালফিউরিক অ্যাসিডকে কিন্তু রাসায়নিক দ্রব্যের রাজা বলা হয়। রাসায়নিক দ্রব্যের রাজা বলা হয় কাকে, সালফিউরিক অ্যাসিড। কারণ আমরা ল্যাবরেটরি ম্যাক্সিমাম বিক্রিয়ার ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটা হলো সালফিউরিক অ্যাসিড। মানে অন্যান্য যে রাসায়নিক দ্রব্যগুলো রয়েছে ওখান থেকে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বলে একে আমরা কি বলবো, রাজা বলবো। আমরা রাসায়নিক দ্রব্যের রাজা কাকে বলবো, সালফিউরিক অ্যাসিডকে। শিল্প কারখানায় কঠিন সালফার থেকে, অর্থাৎ কঠিন যে সালফারটা রয়েছে সেই সালফার থেকে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয়। তোমরা একটা ছবি আছে, এটা একটু খেয়াল করো, বইয়ের মধ্যে দেখতে পাচ্ছ স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি।
তোমরা কি স্পর্শ Yes. পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিডের একটা চিত্র দেখতে পাচ্ছ? ওখানে যেমন ফার্স্টের দিকে একটা চুল্লি রয়েছে, ঠিক আছে? এই চুল্লিটার মধ্যে কি কি প্রবেশ করানো হবে? চুল্লিটার মধ্যে দুইটা নল দেখতে পাচ্ছি আমরা। দুইটা নলের একটাতে সালফার প্রবেশ করানো হবে আর একটাতে শুষ্ক বায়ু প্রবেশ করানো হবে। তারপরে সেটা কি করবে? দাও দাও করে জ্বলতে থাকবে। জ্বলার ফলে এখানে যেহেতু বাতাস আর সালফার দুইটা একত্রিত প্রবেশ করানো হয়, সেটা যখন পোড়ানো হবে তখন সেখানে কি কি উৎপন্ন হবে? সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন। কি কি বললাম? সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন। এটাকে একটা কিসে প্রবেশ করানো হবে? এরপরে যে সালফার ডাইঅক্সাইড অক্সিজেন তৈরি হবে সেটাকে একটা শীতকের মধ্যে প্রবেশ করানো হবে, অর্থাৎ একটা চেম্বারের মতো একটা জায়গা দেখা যাচ্ছে বেগুনি রঙের, ওই চেম্বারটাতে প্রবেশ করানো হবে। সেখানে তাপমাত্রা থাকবে তোমার 450 ডিগ্রি সেলসিয়াস, 450 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে আরো একটা জিনিস ব্যবহার করা হবে, সেটা হলো ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড, অর্থাৎ প্রভাবক হিসেবে কি ব্যবহার করা হবে? ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড ব্যবহার করা হবে। সেক্ষেত্রে সালফার ডাইঅক্সাইড 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইডের সাথে বিক্রিয়া করবে তখন কি উৎপন্ন করবে? সালফার ট্রাইঅক্সাইড, SO3। এই SO3টা আরেকটা পাত্রের মধ্যে আরেকটা চেম্বারে যে প্রবেশ করবে সেখানে ওই পাত্রের মধ্যে কিন্তু জমা হবে সালফার ট্রাইঅক্সাইড। সালফার ট্রাইঅক্সাইড যখন এই চেম্বারে প্রবেশ করানো হবে সেখানে কি উৎপন্ন হবে? অলিয়াম। তোমরা কি অলিয়াম সম্পর্কে জেনেছিলে আগে? এটা কিন্তু ধূমায়িত সালফিউরিক অ্যাসিডকে বলা হয় অলিয়াম। তোমরা একটু পাশে লিখে রাখো, অলিয়ামের পাশে লিখে রাখো, ধূমায়িত সালফিউরিক অ্যাসিডকে অলিয়াম বলা হয়, যেটার সংকেত হলো H2S2O7। কি বললাম? H2S2O7 অলিয়াম পাবো সেখানে আমরা। আর কিছু ঘন সালফিউরিক অ্যাসিড পাবো সেখানে। যেহেতু ধূমায়িত সালফিউরিক অ্যাসিডের কথা বললাম, সেখানে অবশ্যই বাষ্প থাকবে। বাষ্পটা একটা জায়গা দিয়ে, একটা নল দিয়ে বাইরে কি করা হবে? নির্গত করা হবে এবং সেখানে ঘন সালফিউরিক অ্যাসিড জমা হতে থাকবে আর সঙ্গে জমা হবে অলিয়াম। এই ঘন সালফিউরিক অ্যাসিড